আজ ৩রা মার্চ মঙ্গলবার বিকাল ৫টায় গোলাম কিবরিয়া আছে। এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গুলশান কার্যালয়ে ফিরে যাওয়ার আশ্বাস ও নিরাপত্তা পেলে কাল আদালতে হাজির হবেন খালেদা জিয়া। অভিজিৎ হত্যার ৪ দিনেও ঘাতকদের শনাক্ত করতে পারেনি পুলিশ, চলতি সপ্তাহে আসছে FBI। কিলিং মিশনে নেমেছে জঙ্গিদের স্লিপার সেল, প্রযুক্তিগত জটিলতায় চিহ্নিত করতে পারছে না গোয়েন্দারা। ২ বছর পর শিল্প কারখানায় নতুন গ্যাস সংযোগ দিচ্ছে সরকার, আবেদন বাছাইয়ের অনিয়মের অভিযোগ। হরতাল অবরোধে স্কুলগুলো চলছে ইচ্ছেমাফিক, শিক্ষাসূচি বিপর্যয়ের আশঙ্কা করছে শিক্ষক ও অভিভাবকরা। আদালতে আত্মসমর্পণ করতে চান বেগম খালেদা জিয়া, কিন্তু শর্ত হচ্ছে তার নিরাপত্তার পাশাপাশি গুলশান কার্যালয়ে ফেরত যাওয়ার নিশ্চয়তা দিতে হবে। গ্রেপ্তারি পরোয়ানার প্রত্যাহারের চেয়ে করা আবেদন শুনানির জন্য বিচারিক আদালতে যাওয়ার পরামর্শ নেওয়ার পর এসব কথা জানিয়েছেন তার আইনজীবীরা। ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পাশাপাশি আদালত মামলার আরেক আসামি তারেক রহমানকে ৪ মার্চ পরের শুনানিতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়। মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদনটির শুনানি বিচারিক আদালতে করার পরামর্শ দেওয়া হয়েছে। হাইকোর্ট ডিভিশনে পেন্ডিং আছে, আগামী বৃহস্পতিবার শুনানির জন্য আছে। এগুলি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা মনে করি সরকার যদি কোনো আইনগত ব্যবস্থা নেয় তাহলে সেটা আইনের বরখেলাপ, উচ্চ আদালতের প্রতি বিধানগুলি দেখানো হবে বলে আমরা মনে করি। এই অবস্থায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দাবি করলেন খালেদা জিয়া আদালতে যেতে চান, কিন্তু তাকে পর্যাপ্ত নিরাপত্তা এবং গুলশান কার্যালয়ে ফিরতে দিতে হবে। আগামীকাল আমরা একই দরখাস্ত করব। আমার মনে হয় যে সে নিরাপত্তাজনিত কারণে তার পক্ষে আদালতে আসা সম্ভব হচ্ছে না। গ্রেপ্তারি পরোয়ানাতে তার করুন এবং দেশের পরিস্থিতি অর্থাৎ তার নিরাপত্তার জন্য সরকার যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দুদকের আইনজীবী বললেন, আত্মসমর্পণ করবেন কি করবেন না তা খালেদা জিয়ার বিষয়, তবে মামলা তার নিজস্ব গতিতে চলবে। এখন উনি যদি সারেন্ডার করে বেইল নেয় তাহলে উনি ক্রস করতে পারবেন, আর যদি সারেন্ডার না করে, আমি যতদূর জানি 2 থেকে 11 নম্বর সাক্ষী পর্যন্ত সামন্স দিয়েছে জিয়া অরফানেজ ট্রাস্টে, আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টে বাদীর সাক্ষীর জন্য সামন্স দিয়েছে, তাহলে সাক্ষী হবে। আত্মসমর্পণ না করলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পরিষ্কার করে কিছু বলেননি। আমি সেটা সবসময় বলি এবং কোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা সবকিছু করতে বাধ্য এবং সেই অনুযায়ী আমরা করব, কিন্তু আমাদের কাছে পরোয়ানা এবং অন্যান্য কোর্টের বিস্তারিত আসেনি। এদিকে হাইকোর্টের বিবেচনাধীন খালেদা জিয়ার দুর্নীতির 2 মামলায় বিচারকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে করা আবেদনের সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানার স্থগিতাদেশ চেয়ে আরেকটি আবেদন সংযুক্ত করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবং খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। কথা বলছি তাদের সঙ্গে। জনাব মোশাররফ হোসেন কাজল, মূলত গুলশান কার্যালয় থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা, এই উদ্দেশ্যেই আসলে তাকে কাল আদালতে হাজির হওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা বিএনপির অভিযোগ। আপনারা কি কাল এই আবেদনের বিপক্ষে অবস্থান নেবেন? তারা বলেছেন যে তিনি যেন ফিরে যেতে পারেন আবার সেই গুলশান কার্যালয়ে, সেই নিশ্চয়তা পেলে এবং নিরাপত্তার আশ্বাস পেলেই তিনি আদালতে যাবেন। আপনাদের অবস্থান কি হবে কাল? দেখেন, বেগম খালেদা জিয়া বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মাননীয় আদালত জারি করেছেন। এখন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানাটা দেওয়া হয়েছে মামলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। যেহেতু তিনি 63টা তারিখে মধ্যে 60টা তারিখে উপস্থিত হয়েছেন, 56টা তারিখে উপস্থিত হন নাই। এখন বেগম খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী যে তিনি আসতে পারেন না একথা বলে তাকে কেউ প্রতিনিধিত্ব করেন নাই, এবং প্রতিনিধিত্ব যেহেতু তিনি কেউ করার কোনো আবেদন করে না,
সেহেতু মাননীয় আদালতের আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। এটা দেখেন, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আমরা কোনো আবেদন করি নাই যে তিনি যে স্যার গুলশান মাননীয় কার্যালয়ে বেগম ফিরে যাওয়ার খালেদা যে জিয়া আশ্বাসটা চেয়েছেন, গুলশান কার্যালয়ে যেন আবার ফিরে যেতে পারেন, এই বিষয়টা নিয়ে একটু বলেন আমাদেরকে। সেটার ব্যাপারে আপনাদের অবস্থান কি হবে? দেখেন, উনি গুলশান কার্যালয়ে ফেরত যাবেন না ওনার আর অন্য কোনো দিকে উনি যাবেন, এই বিষয়টা তো দুর্নীতি দমন কমিশন এবং তার আইনজীবী হিসাবে এটা তো আমার মামলা সম্পর্কিত বিষয় না। মামলা সম্পর্কিত বিষয় হচ্ছে এই যে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, উনি আইনগত ব্যবস্থা গ্রহণ করার সেটা তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। সেটার উপর উনি যে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন সেটার উপরে আমরা আইনগতভাবে বক্তব্য দিব। এখানে আর কোন রকম ব্যক্তিগত বা কোন রকম রাজনৈতিক বা অন্য কোনো বক্তব্য নেই। আমরা একটু সানাউল্লাহ মিয়ার কাছ থেকে আসছি, আবার আসবো আপনার কাছে। আমরা শুনছিলাম মোশাররফ হোসেন কাজলের কথা, তিনি বলছিলেন আপনার কাছে আমার যেটা জানার সেটা হচ্ছে বেগম জিয়া দুটো জিনিসের নিশ্চয়তা চেয়েছেন। এক হচ্ছে তার নিরাপত্তা, সেটি উনি আগেও বলেছেন, আর দ্বিতীয়ত হচ্ছে গুলশান কার্যালয়ে ফিরে যাওয়ার আশ্বাস। তো এই গুলশান কার্যালয়ে উনি ফিরে যেতে পারবেন কি পারবেন না সেটার আশ্বাস দেওয়ার এখতিয়ার কি আদালতের, না কার কাছে আপনারা এই আশ্বাস চাইছেন? আচ্ছা, প্রথমত হলো যে কাজল সাহেব যে প্রশ্নটি করেছেন এটা আমি একটু উত্তর দিয়ে নিই। তার কাজল সাহেব বলছেন তিনি প্রতিনিধিত্ব করেন নাই, বেগম খালেদা জিয়া নিজে স্বয়ং উপস্থিত থেকে তার মামলা পরিচালনা করতে চান। আমি গত তারিখে যেদিন ওয়ারেন্ট দিয়েছে আমি নিজে করে উপস্থিত ছিলাম। আমি করে দরখাস্তে শুনানিতে বলেছি বেগম জিয়া নিরাপত্তা জনিত কারণে করে আসতে পারে নাই এবং কোর্টের প্রতি যে নো কনফিডেন্সের দরখাস্ত আমরা দিয়েছি, কোর্টের প্রতি যে আস্থা নাই, সেই পিটিশনটা হাইকোর্টে পেন্ডিং আছে। ওটার শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষী মুলতবি রাখা হোক। আদালত উচ্চ আদালতের প্রতি কোনো সহানুভূতি না দেখে, উচ্চ আদালতের প্রতি বিধানগুলি দেখে তিনি বেগম জিয়ার দরখাস্ত খারিজ করে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আর বেগম জিয়ার নিরাপত্তাটা আপনারা জানেন যে তার গুলশান কার্যালয়ের সামনে মন্ত্রী সাহেবরা ঘেরাও করে ওইখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে তার গুলশান কার্যালয়ের সামনে। যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে গুলশান কার্যালয়ে ফিরে যাওয়ার আশ্বাস উনি চাচ্ছেন, সেই আশ্বাসটা কার কাছে চাচ্ছেন, কে সেই নিশ্চয়তা দিবেন? গুলশান কার্যালয়ে ফিরে চাচ্ছে এই ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার বলতে চাই যে এই ব্যাপারে বেগম জিয়ার সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারি নাই। গুলশান কার্যালয়ের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বেগম জিয়া নিরাপত্তা নেই এইটুকু বলতে পারবো, অনিশ্চিত। সেই কারণে কালকে আমরা যেটুকু আমাদের খন্দকার মাহবুব সাহেব যেই কথা বলেছেন গুলশান ফিরে যেতে পারবেন কি পারবে না, এই ব্যাপারে তো আমরা বেগম জিয়ার সাথে কোনো আলাপ আলোচনা করতে পারি নাই। ওইখানে গেলেই গ্রেপ্তার করা হচ্ছে। মোহাম্মদপুরে টিএস খানের বাসায় আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু মোশাররফ হোসেন কাজলের কাছ থেকে আসছি। আমরা জানি যে এর আগে একটি তারিখে যখন বেগম জিয়া গিয়েছিলেন আদালতে এই মামলার হাজিরা দিতে, তখন সেখানে অনেক গোলমালের দৃশ্য আমরা দেখেছি গণমাধ্যমে, এবং নিরাপত্তার বিষয়টা তখনও আরো জোরালোভাবে আসে। সেই বিষয়টি মাথায় রেখে আদালত কি কোনো পদক্ষেপ নিয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, অথবা এমন ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে আদালত কি পদক্ষেপ নিয়েছে যেন সেরকম অপ্রীতিকর অবস্থা আবার না হয়? দেখেন আদালতের বাইরে যে কি ঘটনা ঘটেছে সেটা আদালত অবহিত নন, মাননীয় আদালত অবহিত। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো আদালতের। মাননীয় আদালতে যিনি এসছেন, আমি বলি আমাকে বলতে দেন, আমাকে বলি। বেগম খালেদা জিয়া সহ সমগ্র বাংলাদেশের সকল মানুষেরই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, জানমালের নিরাপত্তা দেওয়ার সরকারের। বেগম খালেদা জিয়া বাংলাদেশের পরপর 2 বার প্রধানমন্ত্রী ছিলেন। তার আসার কারণে তিনি আর আসতে পারছেন না, সেই কারণে তিনি নিরাপত্তা, তার যদি কোনো সংকট হয়ে থাকে তিনি সরকারের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা মাননীয় আদালতকে বললে মাননীয় আদালতও সে ব্যাপারে সরকার এবং নিরাপত্তা যারা দেন তাদেরকে তিনি নির্দেশ দিতে পারেন। এ ধরনের কোনো আবেদন আমাদের কোনো
আদালতে পাই নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ, যদি কোনো আসামি আসতে না পারে, তার যদি অসুবিধা থাকে, তাকে প্রতিনিধিত্ব করার জন্য তার পক্ষের আইনজীবীরা এসে দরখাস্ত করতে পারে যে তিনি নিরাপত্তা জনিত কারণ বা অন্য কোনো কারণে আসতে পারছেন না, তার পক্ষ থেকে আমি মোশাররফ হোসেন কাজল প্রতিনিধিত্ব করব, এরকম একটা দরখাস্ত দিতে হবে। এই প্রশ্নটা আমি একটু সানাউল্লাহ মিয়ার কাছে এই বিষয়টাই জানতে চাই। সানাউল্লাহ মিয়া, এর আগেও আমরা দেখেছি যে মোশাররফ হোসেন কাজল একই প্রশ্ন তুলেছেন যে আপনাদের খালেদা জিয়ার পক্ষে কেউ আইনজীবী দাঁড়িয়েছে কিনা। আমরা জানি যে একই মামলায় তারেক রহমানের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়েছে এবং তিনি তার পক্ষে মামলা লড়েছেন। আপনারা বেগম জিয়ার পক্ষ থেকে কোনো লয়ার কেন দাঁড়ায়নি, কোনো কেউ আইনজীবী কেন দাঁড়ায়নি? আচ্ছা, আপনাকে এই ব্যাপারে স্পষ্টভাবে আপনাকে বলছি, তারেক রহমানের আইনজীবী হিসাবে 2008 থেকে তারেক রহমানের আইনজীবী হিসাবে আমি তার হাজিরা দিয়ে যাচ্ছি। বেগম খালেদা জিয়া কেন তাকে দূরে রেখে তার জামিন বাতিল করে তাড়াহুড়া করে তার একটা সাজা দেওয়ার কৌশল হিসাবে দুদকের পিপি বারবার বলছে যে প্রতিনিধিত্ব কেন, আমরা সরাসরি লড়তে চাই। বেগম জিয়া কোনো প্রতিনিধি নিয়ে লড়বেন না, তিনি স্বয়ং করে থাকবেন, কোনের প্রতি তার, কিন্তু আমরা দেখেছি তিনি আসতে পারছেন না। আপনার কাছে আরেকটা প্রশ্ন সানাউল্লাহ মিয়া, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে সিআরপিসির 540 এর ক ধারায় আপনারা কোনো আবেদন করেছেন এ ব্যাপারে আদালতে? বল, আমরা 540 ক ধারায় কোনো আবেদন করব না। বেগম জিয়া নিজে তার মামলাতে থাকতে চান, তিনি যারা জবানবন্দি উপস্থিত থেকে করতে চান, প্রতিনিধিত্ব নিয়ে বেগম জিয়া মামলা পরিচালনা করবেন না, পরিষ্কার বলে দিচ্ছি। আমরা একটু মোশাররফ হোসেন কাজলের কাছে যাচ্ছি, আমরা বুঝতে পেরেছি উনি তো নিজেও জাননি, আবেদন করেননি। আমরা একটু মোশাররফ হোসেন কাজলের কাছে শুনে আসি। আমরা শুনলাম যে খালেদা জিয়া নিজেই হাজির থাকতে চান, সেই জন্য তিনি উকিলের দিচ্ছেন না, তার পক্ষে কোনো আইনজীবী দিচ্ছেন না। প্রতিনিধিত্ব, হ্যাঁ, না তো কেউ তো তাকে না করে নাই যে আপনি কেন আদালতে থাকবেন না, এটা তো কেউ বলে নাই যে আপনি মাননীয় বেগম খালেদা জিয়া আপনি আদালতে উপস্থিত। এটা প্রত্যেক মানুষেরই অধিকার যে নিজে আদালতে উপস্থিত থেকে তিনি তার মামলা পরিচালনা করবেন। কিন্তু তিনি যদি নিজে আদালতে উপস্থিত থাকতে না পারেন, বিকল্প ব্যবস্থাটা আছে। এখন বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন না, আদালতেও আসবেন না, তাহলে মামলাটাকে বন্ধ করে দিতে হবে। এটা কোন ধরনের উৎপাত্রে ভাই? এটা তো একটা অত্যাচার। আদালত তখন কি করবে? সুষ্ঠুভাবে। ধন্যবাদ মোশাররফ হোসেন কাজল এবং সানাউল্লাহ মিয়া আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 30 সেকেন্ড পর। লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যার 4 দিন পরেও ঘাতকদের কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত অভিযোগে হিজবুত তাহরীরের সদস্য শফিউর রহমান ফারাবিকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে হত্যার ঘটনা তদন্তে এ সপ্তাহেই ঢাকায় আসছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তদন্তে সংগ্রহ করা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে ঘাতকদের শনাক্ত করা সম্ভব নয় বলে নিশ্চিত হয়েছেন গোয়েন্দারা। তাই এখন কৌশল বদলাচ্ছেন তারা। এরই অংশ হিসেবে র্যাবের হাতে গ্রেপ্তার হিজবুত তাহরীর সদস্য শাফিউর রহমান ফারাবিকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার প্ররোচনা দানকারী ফারাবিকে তো গ্রেপ্তার করেছে, এর বাইরে এখন পর্যন্ত কোনো আসামিকে আমরা শনাক্ত করতে পারিনি। বিষয়টি অত্যধিক রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনার প্ররোচনা দানকারী ফারাবিকে তো গ্রেপ্তার করেছে, এর বাইরে এখন পর্যন্ত কোনো আসামিকে আমরা শনাক্ত করতে পারিনি। বিষয়টি অত্যধিক গুরুত্ব দেওয়ার কারণে এটা একটা তদন্ত সহায়ক কমিটি গঠিত হয়েছে 7 সদস্য বিশিষ্ট। আশা করছি যে এই ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে এবং আসামি গ্রেপ্তার হবে। মামলার তদন্ত কাজে সহায়তা দিতে চলতি সপ্তাহেই বাংলাদেশে আসতে পারে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। FBI আসবে, তদন্তকারী সংস্থার সাথেই মূলত তারা বসবেন। চলতি সপ্তাহে আসার সম্ভাবনা আছে। ঘটনাস্থলে পুলিশ থাকার পরও খুন করে পালিয়ে যাওয়ার বিষয়ে তাদের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে হাসপাতালে ভর্তি অভিজিৎ রায়ের আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলছি সহকর্মী মাহবুব আলমের সঙ্গে।
মাহবুব, আমাদের দেশে আগেও এফবিআই এসেছে বিভিন্ন মামলায়, তো এই মামলায় অভিজিৎ রায় হত্যা মামলায় তাদের কাজের ধরন কি হবে? জি কিবরিয়া, আপনি জানেন যে এফবিআই এর মামলার তদন্ত কাজে সহায়তা করতে বাংলাদেশে আসার ঘটনা কিন্তু নতুন নয়। তো এর আগে আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরক মামলা, যেটি 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল, তো সেই হামলার ঘটনায় কিন্তু এফবিআই সদস্যরা বাংলাদেশে এসেছিলেন এবং তদন্ত করেছিলেন। এরপরে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ডের মামলায় এফবিআই সদস্যরা এসেছিলেন এবং এই মামলায় এফবিআই আসার অন্যতম কারণ যেটি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে নিহত অভিজিৎ এবং তার স্ত্রী দুজনই মার্কিন নাগরিক হওয়ার কারণে মূলত এই হত্যাকাণ্ডের মামলার তদন্ত কাজে সহায়তার জন্য এফবিআই সদস্যরা আসার আগ্রহ প্রকাশ করেছেন। এই তাদের আসার আগ্রহ প্রকাশ করাকে কিন্তু স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সরকার এবং এই মামলাটির যারা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা, তারা বলছেন যে এফবিআই সদস্যরা এসে তদন্ত করবেন এবং তদন্ত কাজে সহায়তা করবেন, এতে তাদের আপত্তি নেই। এবং মূলত এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে 7 সদস্যর একটি এক্সপার্ট কমিটি করা হয়েছে এই মামলার তদন্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য, তাদের সাথে যে তথ্যের আদান প্রদান এবং কোন কৌশলে তদন্ত কাজ এগিয়ে গেলে এর সফলতা আসবে শতভাগ, সে নিয়েই আলোচনা করবেন। তবে একটি তথ্য কিবরিয়া আপনাকে আমি জানিয়ে রাখি যে ইতোপূর্বে যেসব ঘটনার তদন্তে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর সদস্যরা বাংলাদেশে এসেছিলেন, তার ফলাফল কিন্তু খুব বেশি দৃশ্যমান আমরা দেখতে পাইনি। কারণ যেসব ঘটনা তদন্ত করে গেছেন, তদন্তের পর এফবিআই সদস্যরা যখন বাংলাদেশ ছেড়েছেন, তখন কিন্তু গণমাধ্যমের সামনে তাদের কোনো প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এর আগে আপনি উল্লেখ করলেন কয়েকটি মামলায় এফবিআই সদস্যরা এসেছিল তদন্তের জন্য এবং আপনি বললেন যে তাদের ফলাফল কি সেটা আমরা জানতে পারিনি। তাদের ফলাফল তারা জানাননি, তারা কোনো সংবাদ সম্মেলন করেন, কিন্তু আমাদের যারা স্থানীয় গোয়েন্দা এবং পুলিশ তাদের কাছ থেকে কি কোনো ফলাফল আপনারা জানতে পেরেছেন? অথবা এফবিআই এর তদন্ত কাজের জন্য সেই মামলাগুলোর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি বা উল্লেখযোগ্য কোনো গতিশীলতা আপনাদের চোখে পড়েছে কিনা আগের মামলাগুলোতে? কিবরিয়া, আপনি জানেন যে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যেসব গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের তদন্ত কাজের ধরন আর মার্কিন যেসব গোয়েন্দা সংস্থা এবং তদন্তকারী দল রয়েছে তাদের তদন্তের ধরন কিন্তু এক নয়। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মামলার তদন্ত কাজ যে ম্যানুয়ালি সিস্টেমের মধ্য দিয়ে এগিয়ে যায় সেটি কিন্তু তারা কল্পনাও করতে পারে না। কারণ আপনি জানেন যে আমেরিকা একটি শিশু জন্মের পরে কিন্তু তার হাতের আঙুলের ছাপ নেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য কিন্তু ইলেকট্রনিক ভাবে সন্নিবেশিত থাকে। এ কারণে কোনো ধরনের অপরাধ সংঘটনের পর এই ডিটেক্ট প্রক্রিয়া কিন্তু খুবই সহজ এবং সেটি তারা ম্যানুয়ালি কিন্তু করে না, সব ইলেকট্রনিক সিস্টেমেই তাদের সেই কাজটি তারা করতে পারে। কিন্তু বাংলাদেশে এ ধরনের কোনো প্রক্রিয়া নেই। কারণ একজন লোক যেমন নতুন আবিষ্কৃত একটি শব্দ এবং নতুন যে ধারণা স্লিপার সেল, এই স্লিপার সেলের মাধ্যমে যদি এই ঘটনা আসলে ঘটে থাকে তাহলে আজকে এই প্ররোচনার অভিযোগে যে ফারাবিকে গ্রেপ্তার করা হয়েছে, তো সেই ফারাবিও কিন্তু জানবে না যে ঘটনাস্থলে আসলে কে এই কিলিং মিশন অংশ নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন। এবং একটিমাত্র নির্দেশের অপেক্ষায় থাকে স্লিপার সেলের সদস্যরা, তো শুধুমাত্র নির্দেশ পাওয়ার পরই তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে অপরাধ সংগঠন করে থাকে। ধন্যবাদ মাহবুব আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে এবার নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের আদলে দেশে ভিন্ন ভিন্ন টার্গেট নিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে জঙ্গিদের স্লিপার সেল। প্রযুক্তি জ্ঞান না থাকায় এসএলএর কর্মীদের সহজে চিহ্নিত বা আটক করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্লেষকরা বলছেন কেবল নিরাপত্তা বাহিনীর চেষ্টায় স্লিপার সেল ধ্বংস করা সম্ভব নয়, এজন্য দরকার সামাজিক সচেতনতা। উগ্র জঙ্গি গোষ্ঠীর মূল টার্গেট প্রগতিশীল রাজনীতিক বা মুক্তচিন্তার লোকজন। গোয়েন্দারা বলছেন জঙ্গিদের রয়েছে আলাদা আলাদা সুনির্দিষ্ট গ্রুপ, যাদের বলা হয় স্লিপার সেল। তাদের কাজ টার্গেট করা মানুষকে হত্যা করা।
গোয়েন্দা তথ্য বলছে এক একটি স্লিপার সেলের সদস্য 5 থেকে 7 জন। একটি সেলের সাধারণ সদস্যের সঙ্গে আরেকটি সেলের সদস্যদের যোগাযোগ এমনকি পরিচয় থাকে না। মূল নেতৃত্বের পাঠানো সংকেতের মাধ্যমে পরিচালিত হয় সেলের তৎপরতা। হত্যা মিশন চলে কাট আউট পদ্ধতিতে। স্লিপার সেলের সদস্যদের দুটো ঘটনা আমরা দেখেছি, যে দুটো ঘটনা অর্থাৎ আসিফ মহিউদ্দিন হত্যা প্রচেষ্টা, আর একটা হলো আমাদের ব্লগার রাজীব হত্যা। স্লিপার সেল বাংলাদেশে বেশ কয়েকটি কাজ করছে যাদের ভিন্ন ভিন্ন টার্গেট থাকে। উগ্র ধর্মীয় মতবাদ ছড়িয়ে এই স্লিপার সেলে টানা হচ্ছে মূলত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা প্রকৌশল সংস্থাগুলো যেখানে লেখাপড়া করছে ওই ধরনের ছাত্র যারা টেকনিক্যাল এবিলিটি যাদের বেশি আছে তারাই কিন্তু এর সাথে যোগ দিচ্ছে। 2013 সালে আনসারুল্লাহ বাংলার প্রধান মাওলানা জসিমউদ্দিন ধরা পড়ার পরই প্রথম স্লিপার সেল সম্পর্কে জানতে পারেন গোয়েন্দারা। বর্তমানে এই গোষ্ঠীর সামরিক প্রশিক্ষণের দায়িত্বে আছেন সেনাবাহিনীতে অভ্যুত্থান করে পালানো মেজর জিয়াউল ইসলাম। জঙ্গি গোষ্ঠীর এই তৎপরতা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সক্রিয়তার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফোর্স অ্যাপ্লিকেশন দিয়ে কখনোই এই ধরনের মতবাদকে নিশ্চিহ্ন করা যায়নি। তো আমাদেরকে যদি স্লিপার সেল বলেন, যেই সেলই বলেন, এটা যদি নিবৃত করতে হয় তাহলে জনসম্পৃক্ততার প্রয়োজন আছে। ব্লগার রাজীব হায়দার, মাওলানা ফারুকি গোপীবাগে 6 খুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র আশরাফুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল ইসলাম ও সবশেষ 26 ফেব্রুয়ারি খুন হন অভিজিৎ রায়। প্রতিটি হত্যায় প্রায় একই ধরনের কৌশল অবলম্বন করেছে সন্দেহভাজন জঙ্গিরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ নাসিরউদ্দিন খান। কথা বলছি তার সঙ্গে। আমরা দেখছি জঙ্গি সংগঠনগুলো তাদের অপরাধ সংগঠনের জন্য বা তাদের নানা রকম মিশন চালানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আধুনিক যোগাযোগ প্রযুক্তির সবগুলো উপকরণ খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের সাইবার ক্রাইম সেল তাদের কি সক্ষমতা আছে তাদেরকে ধরা বা শনাক্ত করার জন্য? তাদের শনাক্ত করার জন্য আমাদের প্রশিক্ষিত কিছু ইনভেস্টিগেশন কর্মকর্তা রয়েছেন, যার ফলে বিগত দিনে তারা অনেকগুলো অপরাধ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন, আপনারা জানেন। এরপরও এই বিশেষ করে জঙ্গি সংগঠনগুলোর অপরাধ প্রক্রিয়া উদ্ঘাটনে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই জন্য আমাদের তদন্তকারী কর্মকর্তাদের আরও অধিক তথ্য প্রযুক্তি সংক্রান্তে অধিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। সেটা তো আছে, আপনাদের প্রযুক্তিগত সক্ষমতা কতটা, আপনাদের হাতে অত্যাধুনিক প্রযুক্তি কতটা আছে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ভাইবার বা এগুলোকে মনিটর করার জন্য? আমাদের যা কিছু আমাদের সামর্থ্য রয়েছে এই সামর্থ্য দিয়ে আমরা অপরাধগুলো উদ্ঘাটনের চেষ্টা করছি। আমাদের এই সামর্থ্য মানে আরও বাড়াতে হবে। আমরা অনেক সময় অভিযোগ পাই যে এই সাইবার ক্রাইম বিভাগ বা এই আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধী সংগঠন অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে অনেক সময় নিরপরাধ সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছে। এই ব্যাপারে আপনারা কি কতটা সচেতন থাকেন বা কতটা আপনারা যত্নবান হন যেন একটা সাধারণ মানুষ হয়রানির মুখে না পড়ে? হ্যাঁ, এ ব্যাপারে আমরা যথেষ্ট সচেতনতা আমরা অবলম্বন করি। আর বিশেষ করে আমাদের সামর্থ্যের মধ্যে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করেও নিশ্চিত হতে পারি অন্তত যারা জড়িত রয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কানি দেয়া ধর্মপ্রাণ তরুণদের উগ্রপন্থার দিকে ঠেলে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমাদের দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কানি দেয়া ধর্মপ্রাণ তরুণদের উগ্রপন্থার দিকে ঠেলে দেয়, এই কাজগুলো কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। সম্প্রতি আমরা অভিজিৎ হত্যার ক্ষেত্রেও এরকম একটা কারণই অনুমান করছি এবং পুলিশের সন্দেহ তাই। এটি প্রতিরোধে আপনারা কি কাজ করছেন? যেমন আমরা জানি যে অভিজিৎকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল এবং অভিজিৎকে হত্যার জন্য নানা রকম উস্কানি দেওয়া হচ্ছিল, তো সেইগুলো আগে থেকে আপনারা কোনো পদক্ষেপ কি নেন? যদি নিয়ে থাকতেন তাহলে তো আজকে অভিজিতের এই পরিণতি হতো না।
অপরাধ সংঘটিত হলে আমরা অপরাধ উদ্ঘাটনের জন্য সচেষ্ট হই। আর এছাড়া আমাদের এই তরুণ বা আপনার উঠতি বয়সের যে তরুণরা এখন জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হচ্ছে, তাদেরকে আপনার এই পথ থেকে ফিরে আনার জন্য আসলে সামাজিক সচেতনতার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। যেমন মাদ্রাসার সংগঠনগুলিকে, মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করছে, এই মাদ্রাসার এই তরুণ কোমলমতি ছাত্রদেরও আপনাদের এই ব্যাপারে সামাজিকভাবে তাদেরকে আরো আমরা জানি যে অভিজিৎকে বেশ কিছুদিন ধরেই হত্যার হুমকি দেওয়া হচ্ছিল এবং তাকে হত্যার জন্য উস্কানো হচ্ছিল অন্যদের, এই মতবাদের অন্যদেরকেও। অভিজিৎ দেশে আসলো এবং সে যে একটা হত্যাকাণ্ডের শিকার হলো সেটার তো নমুনা বা আলামত আগেই পাওয়া গিয়েছিল। আপনাদের অপরাধ দমন সাইবার ক্রাইম সেল কি কোনো পদক্ষেপ নিয়েছিল বা আপনাদের আমলে ছিল যে অভিজিৎ রায় তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং সে দেশে এসেছে, পুরো প্রক্রিয়াটা কি আপনাদের নজরে ছিল কিনা? না, এই ব্যাপারটা আমরা এখন তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এটা ব্লগার এই যে ফারাবির যে কিছু আপনার সম্পর্কে আমরা জানতে পারছি, এটা অ্যাকচুয়ালি আমরা পূর্ব থেকে এটা জানা ছিল না। জানা থাকলে এবং তার এই ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। 2 বছর পর শিল্প প্রতিষ্ঠানে নতুন গ্যাস সংযোগ দিতে যাচ্ছে সরকার। এই জন্য শিল্প মালিকদের 1800 আবেদন তালিকাভুক্ত করা হয়েছে, যা থেকে বাছাই করে সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তবে আবেদন বাছাইয়ে নানা অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দেশে বর্তমানে গ্যাসের গ্রাহক রয়েছে প্রায় 28.5 লাখ। এর মধ্যে শিল্প গ্রাহক 6000-এর মতো। গ্রাহক অনুপাতে গ্যাসের চাহিদা প্রায় 300 কোটি ঘনফুট, যার বিপরীতে সরবরাহ করা হয় 240 কোটি ঘনফুট, আর ঘাটতি থাকে 60 কোটি ঘনফুট। এই কারণে দীর্ঘদিন বন্ধ ছিল গ্যাসের নতুন সংযোগ। তবে প্রায় 2 বছর পর আবাসিকের পাশাপাশি এবার শিল্পেও গ্যাস সংযোগ দিতে যাচ্ছে সরকার। আমরা আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত দিতে পারবো। 2টা মিটিং হয়েছে, আর একটা মিটিং হয়তো সামনে উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে হবে। সেখানে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব যে কোনগুলোকে আমরা দেব। শিল্পে গ্যাস সংযোগের জন্য এখন পর্যন্ত 1800 আবেদন তালিকাভুক্ত করা হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন এদের মধ্য থেকে সংযোগ পাবে 4 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে ব্যবসায়ীদের অভিযোগ, আবেদন বাছাইয়ের ক্ষেত্রে নানা অনিয়মের আশ্রয় নিচ্ছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনেকেই কিছু এরকম বেনিফিট দিয়ে নিচ্ছে, বাট আমাদের লোকজন গেলে আমাদের বলছে যে না দিব সংযোগ দিয়ে দিচ্ছে বলে ঘোরাচ্ছে আমাদেরকে। অনেকেই অনেক রকমের সুযোগ সুবিধা বিভিন্নভাবে নেওয়ার চেষ্টা করেছে, যে এখান থেকে যেভাবে বেড়েছে। বাট এতে করে আমরা বেসিক্যালি নতুন ইন্ডাস্ট্রিগুলোর জন্য কানেকশন তো মোটেও পাচ্ছি না। তবে এমন অভিযোগ ঠিক নয় দাবি করে নিয়ম মেনে সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব। অনেকের দরখাস্ত যারা হয়তো 2 বছর 3 বছর আগে করে রাখছেন, তাদের পায় নাই, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। যাদের ব্যাংক লোন আছে, তাদের ব্যাংকের সুদ বন্ধ হচ্ছে, তাদেরকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। শিল্পে সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হলো ক্যাপটিভ পাওয়ারে আর কোনো গ্যাস সংযোগ দেবে না সরকার। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম। কথা বলছি তার সঙ্গে। প্রায় 2 বছর শিল্প প্রতিষ্ঠানগুলোতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ ছিল, এখন আবার সরকার নতুন করে শুরু করেছে। তো এই যে এই 2 বছর, এই 2 বছরে আমাদের শিল্প খাতের কি অবস্থা, কি কেমন দেখেছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় এই 2 বছরে আমাদের কোনো নতুন বিনিয়োগ আসে নাই। আমরা আমাদের এনার্জি উপদেষ্টার সঙ্গে দেখা করেছি, সেখানে আমাদের 3 ধরনের আমাদের গ্যাসের আমাদের প্রয়োজন। একটা হলো নতুন সংযোগ, একটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিগুলো যেগুলো আছে গ্যাস সেগুলো স্থানান্তরিত করা, আর একটা হচ্ছে লোড বৃদ্ধি করা। সুতরাং আমরা অলরেডি আমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা দিয়েছি, সেই যাচাই বাছাই করা হচ্ছে। তো আমাদেরকে বলা হয়েছে যে আবার গ্যাস সংযোগ দেওয়া হবে। আবেদন বাছাইয়ে অনিয়মের অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তো এই অনিয়ম যদি হয় সেটা বন্ধ করার জন্য বিজিএমইএ কি ব্যবস্থা নিয়েছে? আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনারা কি কথা বলেছেন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বা কর্মকর্তাদের সঙ্গে?
আমরা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি সবার সাথে এবং আমাদের অ্যাপ্লিকেশনগুলো যাচাই বাছাই করা হচ্ছে। যে অনেকগুলো ফ্যাক্টরি আছে যেখানে নতুন সংযোগ চেয়েছেন, যেখানে 5-7 বছর ধরে তাদের ডিমান্ডে টাকা জমা দেওয়া সত্ত্বেও তাদেরকে লাইন দেওয়া হচ্ছে না। আর কিছু ফ্যাক্টরি আছে, আপনারা জানেন আমাদের অনেকগুলো ফ্যাক্টরি শেয়ার বিল্ডিংয়ে, সেগুলো নিজস্ব প্রেমিসে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে গ্যাসগুলো আছে এক্সিস্টিং গ্যাসগুলো আমরা ট্রান্সফার চাচ্ছিলাম, তা নাহলে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। প্রায় যেখানে 15 লক্ষ শ্রমিক আমাদের কাজ করে এই শেয়ার বিল্ডিংগুলোতে। তো আমাদেরকে বলা হয়েছে যে তারা যাচাই বাছাই করে দিবেন। আমাদের 8 তারিখে মাননীয় উপদেষ্টার সঙ্গে আমাদের একটা মিটিং আছে, সেখানে ওনারা সাব্যস্ত করবেন কোন কোন ফ্যাক্টরিগুলোকে আবার গ্যাস দেওয়া হবে। আচ্ছা, আমাদের দেশে আমরা দেখেছি যে ব্যবসা বাণিজ্য বা শিল্পের প্রসারে হরতাল সহ নানা রাজনৈতিক কর্মকাণ্ডগুলো একটা বড় বাধা। এর উপর যদি গ্যাস বা বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় উপকরণগুলো যদি না পায় আমাদের শিল্প খাত, তাহলে সেটা কি অবস্থায় দাঁড়াবে? এর দায় কার? আমি আপনাকে বলি, আমরা একটা রোডম্যাপ সৃষ্টি করেছি। 2021 সালে আমাদের দেশ $50 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। সুতরাং আমাদের অবকাঠামোগত উন্নতি এবং গ্যাস সংযোগ এগুলো আমাদের লাগবে। এই পাওয়ার গ্যাস না পেলে কিন্তু আমরা সেটা করতে পারবো না। সেটা অবশ্যই সরকারকে দেখতে হবে এই সুষ্ঠুভাবে গ্যাস বিতরণ করা, এবং আমাদের বিদ্যুৎগুলো আমাদেরকে না দিলে নতুন কোনো বিনিয়োগ হবে না। আমাদের যেগুলো এক্সিস্টিং ফ্যাক্টরি আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। টানা অবরোধ হরতালে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে নিজেদের ইচ্ছা অনুযায়ী। ফলে কোথাও কোথাও নিয়মিত ক্লাস চললেও অনেক স্কুলেই ক্লাস অনিয়মিত। ঘোষণা দিয়ে কোনো কোনো বিদ্যালয় খোলা রাখা হলেও পাঠদানে উৎসাহ হারিয়েছে বেশিরভাগ শিক্ষক। সুশৃঙ্খল শিক্ষাসূচি না থাকায় শিক্ষাসূচির বিপর্যয়ের আশঙ্কায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। টিফিনের ঘণ্টা বাজলে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের এই ছোট মাঠ শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর হয়ে উঠত। ম্যানেজিং কমিটি ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে স্কুল ঠিকই খোলা আছে, তবে অনুপস্থিতির হার প্রায় 50%। সিলেবাস কমপ্লিট করতে পারতেছে না, তারপরে আবার স্কুলে আসলে একটা আতঙ্কের ভিতরে থাকতে হয়। প্রিন্সিপাল জানালেন, উপস্থিতি কম থাকায় পাঠদান এবং পাঠ গ্রহণের উৎসাহ কমেছে শিক্ষক শিক্ষার্থীদের। জেলেরা যখন মাছ ধরতে যায়, যখন জাল ফেলে নদীতে, তখন মাছ যদি জালে বেশি ওঠে তখন তার আনন্দ আরও বেড়ে যায় এবং তার শক্তি যদি তার ক্ষুধাও থাকে তারপরেও সে জাল ফেলতে চেষ্টা করে। তো একজন টিচারও যখন ক্লাসে ফুলফিল ছাত্রছাত্রী দেখে, নিয়মিত লেখাপড়া হয়, বাচ্চারা স্কুলে আসে, তখন তার পড়ানোর জন্য তার যে একটা স্পৃহা, তার যে ওইখানের একটা স্ট্যান্ডার্ড তখন অন্যরকম হয়ে যায়। একই এলাকার সরকারি স্কুল এটি। শিক্ষকরা এসে প্রতিদিন স্বাক্ষর করে চলে যান। স্বাভাবিক সব কাজই চলে, শুধু শ্রেণীর কাজটা চলছে না, মানে পাঠদানটা চলছে না। রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের চিত্রই এমন, চলছে যে যার সুবিধা অনুযায়ী। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষ গঠনে বিদ্যালয়ের শৃঙ্খলাই শিক্ষার্থীদের ভিত্তি। তাই শিক্ষাসূচিতে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে লেখাপড়ায় আগ্রহ হারায় তারা। যেটা আমরা বলি যে এক্সপ্লোরেশন অফ দ্য চাইল্ড, যে বাইরের পরিবেশটাকে জানতে এবং বুঝতে, সেটা করতে গিয়ে কিন্তু তারা হোঁচট খায়। যে রুটিনটা বাধাগ্রস্ত হচ্ছে, সেটা যখন আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, যখন আবার স্কুলগুলো খুলবে, তখন কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় আনতে আমাদের অনেক দিন সময় লেগে যাবে। এ অবস্থায় গণমাধ্যমে সংবাদে নাশকতার ছবি প্রদর্শন, রাজনৈতিক সহিংসতা ও অনিশ্চয়তা নিয়ে শিশুদের সামনে তর্ক বিতর্ক যতদূর সম্ভব এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণের শর্ত তুলে দিয়েছে সরকার। ক্লাসে 70% উপস্থিতি থাকতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। তবে স্কুল কলেজে গুরুত্বের সঙ্গে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা প্রাক নির্বাচনী পরীক্ষায় খারাপ ফল করলে তা বিশ্লেষণ করে তাদের সতর্ক করার নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়। এছাড়া দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিতে বলা হয়েছে। এই আদেশের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মনোবিদ ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম, বগুড়া থেকে যোগ দিচ্ছেন অভিভাবক তন্দ্রা রানী সরকার এবং বরিশালের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মহসিনুল ইসলাম। বিস্তারিত জানবো তাদের কাছে। হেলাল উদ্দিনের কাছে জানতে চাচ্ছি, এই এসএসসি এই যে একটা অবরোধ এবং হরতাল চলছে, আমরা দেখলাম যে শিক্ষকরাও পাঠদানে উৎসাহ হারিয়ে ফেলেছেন এবং বছরের প্রথম 2 মাস শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। এটার কি প্রভাব শিক্ষার্থীদের উপর পড়বে? শিক্ষকদের উপরও কি কোনো প্রভাব থাকবে, কি মনে করেন আপনি? এই ধরনের হরতাল, অবরোধ এবং যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা শিশুসহ সকলের উপরে প্রভাব পড়তে পারে। শিশুরা তাদের জীবনের বা দিনের একটি অত্যন্ত বড় সময় স্কুলে কাটায়, কিন্তু তারা যদি হরতাল, অবরোধ, রাজনৈতিক সহিংসতার কারণে যথাসময় স্কুলে যেতে না পারে, ঠিকমতো ক্লাস করতে না পারে এবং পাঠ্যসূচিতে অংশ নিতে না পারে, তবে তা তাদের বিকাশের জন্য অন্তরায় হবে। পাশাপাশি আমরা আরেকটি জিনিস বলি যে রাজনৈতিক সহিংসতার প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। কখনো শিশু নিজে ব্যক্তিগতভাবে আক্রান্ত হচ্ছে, তার পরিবারের স্বজনেরা আক্রান্ত হচ্ছে, কখন আপনি যেটা বললেন যে মিডিয়া এবং প্রচার মাধ্যমে এই ধরনের কিছু বিভৎস চিত্র দেখে তার মনের উপরে কিন্তু ব্যক্তিগতভাবে আক্রান্ত হচ্ছে, তার পরিবারের স্বজনেরা আক্রান্ত হচ্ছে, কখন আপনি যেটা বললেন যে মিডিয়া এবং প্রচার মাধ্যমে এই ধরনের কিছু বিভৎস চিত্র দেখে তার মনের উপরে কিন্তু বিরূপ প্রভাব পড়ছে এবং সকল কিছুই তার ভবিষ্যৎ জীবনে তার ব্যক্তিত্বের বিকাশের একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, একটা ভীতির মধ্য দিয়ে সে বেড়ে উঠছে এবং এই ভীতির মধ্যে দিয়ে বেড়ে ওঠার কারণে পরবর্তী জীবনে তার ব্যক্তিগত উৎপাদনশীলতা এবং ব্যক্তিগত উৎপাদনশীলতা হ্রাসের মাধ্যমে রাষ্ট্রের উৎপাদনশীলতা কিন্তু হ্রাস পেতে পারে এবং আমরা একটি সুস্থ সবল জাতি পাওয়া থেকে বঞ্চিত। আমি শিক্ষকদের উপরেও কি এটার কোনো প্রভাব পড়তে পারে? এই যে 2 মাস ধরে তারা নিয়মিত ক্লাস নিতে পারছেন না, পাঠদানে উৎসাহ হারিয়ে ফেলছেন, আমরা যেটা দেখলাম একটু আগে প্রতিবেদনে। জি, অবশ্যই শিক্ষকদের উপরও প্রভাব পড়তে পারে, অভিভাবকদের উপরও প্রভাব পড়তে পারে। একটি সপ্তাহে 7 দিনের মধ্যে শিশুরা যদি মাত্র 2 দিন স্কুল করছে এখন ঢাকা শহরে, আপনারা জানেন, সেই ক্ষেত্রে শিক্ষকদের উপরে একটি বিষণ্ণতা ভর করতে পারে, তারা পাঠদানে উৎসাহ হারিয়ে ফেলতে পারে এবং তারা যখন অনেক সময় দেখা যায় 2 দিনে তারা 7 দিনের পাঠদান করতে যে তাদের উপর একটা বাড়তি চাপ পড়ছে, এই বাড়তি চাপের কারণে তাদের পাঠদান প্রক্রিয়ার মান কিন্তু কমে যেতে পারে এবং অভিভাবকদের উপর এর উপরে বাড়তি চাপ পড়তে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলমের কাছে। এখন আমরা দেখছি যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শুধু শুক্র এবং শনিবার, তাতে পরীক্ষার সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। যেই সময় পরীক্ষা শেষ হওয়ার কথা তার চেয়ে 2-3 গুণ সময় লাগছে। তো এইটা শিক্ষার্থীদের উপর কি প্রভাব ফেলছে, আপনি কি মনে করেন? আসলে ধন্যবাদ আপনাদের সকলকে। আসলে একটি কষ্টকর ব্যাপার যে ছেলেমেয়েরা রুটিন মাফিক পরীক্ষা দেওয়ার কথা, সেখানে তাদেরকে বিশেষ অবস্থার প্রেক্ষাপটে, কষ্টকর অবস্থার প্রেক্ষাপটে আমাদেরকে শুক্র শনিবার পরীক্ষা দিতে হচ্ছে। এটি একটি ছেলে মেয়েদের, বিশেষ করে শিক্ষার্থীদের উপর একটি মারাত্মক প্রভাব ফেলছে। এই মারাত্মক প্রভাব এত বেশি, সেটা অভিভাবকদের কাছেও এসছে। শুক্রবারে পরীক্ষা দিয়ে আবার শনিবারে প্রস্তুতি নেওয়া যে কোনো শিক্ষার্থী বন্ধুদের কাছে কষ্টকর, এটা আমরা সকলেই বুঝি। এখন এই অবস্থা থেকে উত্তরণ ঘটানোর জন্যই হয়তো বর্তমান সরকার এভাবে নিতে বাধ্য হয়েছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসলে নিশ্চয়ই কোনো সরকার এ ধরনের মারাত্মক কষ্টকর পরীক্ষা রুটিন দিবে না বলে আমি আশা করি। একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে টেস্ট পরীক্ষা সেটির বাধ্যতামূলক থাকছে না, সেটি তুলে দিচ্ছে সরকার। 70% উপস্থিতি থাকলেই একটি ছাত্র বা ছাত্রী, একজন শিক্ষার্থী এসএসসি বা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তো এই নিয়মটা, এই যে নতুন একটা নিয়ম করতে যাচ্ছে সরকার, সেটি আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা দীর্ঘদিন ধরে, আমরা যখন ছাত্র ছিলাম তখন নির্বাচনী পরীক্ষা দিয়ে এসেছি। উপস্থিতির বিষয়টি তখন মারাত্মক না থাকলেও আমরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করার সাথেই আমরা স্কুলে কলেজে বেশি উপস্থিত থেকেছি। এখনও ছেলেমেয়েদেরকে এটি বলা হয়ে থাকে যাতে ছেলেরা কলেজমুখী হয়, স্কুলমুখী হয়, তার জন্যই করা হয়েছে। জানি না এই সরকার নির্বাচনী পরীক্ষাটা কেন উঠিয়ে দিলেন। এটি তাদের উপর বারবার পরীক্ষা দেওয়া হচ্ছে, একটি চাপ হিসাবে বিবেচনা করছেন। অন্যদিকে ৭০%, আগে ছিল ৭৫%, কিংবা এই কাছাকাছি সময়ে এগুলো
কম করার কোনো অর্থ হয় না, বরং ছেলে মেয়েদেরকে স্কুলমুখী কলেজমুখী যত বেশি করা যাবে তত আমার মনে হয় তারা উৎসাহ আমি পাবে, যাচ্ছি উদ্দীপনা পাবে। বরিশালের ইসলামীয় কলেজের অধ্যক্ষ মহসিনুল ইসলামের কাছে। আপনার কাছে জানতে চাইবো একই প্রশ্ন আপনার কাছে থাকবে যে এই নির্বাচনী পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ একটা শিক্ষার্থীর জন্য, এসএসসি বা এইচএসসির? আপনাকে ধন্যবাদ। এসএসসি পরীক্ষা নির্বাচনী পরীক্ষা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে শিক্ষার্থীদের জন্য বারবার পরীক্ষা নেওয়া একটা শিক্ষার্থীদের মননশীল এবং তার পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য খুবই ভালো। আভ্যন্তরীণ পরীক্ষা এই জন্যই স্কুলগুলোতে এবং কলেজগুলো নিয়ে থাকে এবং এক্ষেত্রে যদি নির্বাচনী পরীক্ষা সেটা বাধ্যতামূলক থাকছে না, তাহলে শিক্ষার্থীদের হ্যাঁ বাধ্যতামূলক থাকা উচিত বলে আমি মনে করি। বাধ্যতামূলক না থাকলে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আগ্রহী হবে না এবং চূড়ান্ত পরীক্ষা তারা খারাপ করবে। সেই কারণে এই পরিপত্র যেটা জারি করেছে এটা শিক্ষক হিসাবে এবং শিক্ষার্থীদের স্বার্থে এটা বাতিল করা উচিত এবং আগের পদ্ধতিতেই পরীক্ষাগুলোর মাধ্যমে এবং পার্সেন্টেজ যেভাবে থাকা উচিত সেইটার মাধ্যমেই মূলত শিক্ষার্থী থেকে গড়ে তোলা উচিত। জি ধন্যবাদ। আমি যাচ্ছি তন্দ্রা রানী সরকারের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যেটি থাকছে সেটি হচ্ছে, আমরা জানলাম পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় নির্বাচনী পরীক্ষাটা বাধ্যতামূলক থাকছে না, তবে 70% উপস্থিতি থাকলেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। একজন শিক্ষার্থীর জন্য 70% উপস্থিতিটাই জরুরি কিনা, নাকি এর চেয়ে বেশি প্রয়োজন ছিল? আরেকটা প্রশ্ন হচ্ছে, টেস্ট পরীক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? দুটো প্রশ্ন রাখছি আপনার কাছে। আচ্ছা, একজন শিক্ষার্থীর জন্য আসলে নির্বাচনী পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ নির্বাচনী পরীক্ষাটা হলো তার আমরা যে প্রথম সার্টিফিকেট অর্জন করি তার প্রস্তুতিমূলক পরীক্ষা। বিদ্যালয়ে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে তাদের যে দুর্বলতাগুলো আমরা নির্বাচনী পরীক্ষার মাধ্যমে যাচাই করতে সক্ষম হই। তার দুর্বল দিকগুলোকে আমরা ফিডব্যাকের মাধ্যমে তাকে সবল দিকে পরিণত করার জন্য একটা চেষ্টা করার সুযোগ পাই। নির্বাচনী পরীক্ষা যদি না থাকে তাহলে এটা আসলে শিক্ষার্থীদের জন্য আমি মনে করি যে একটা প্রস্তুতির নির্বাচনী পরীক্ষাটা থাকছে তবে বাধ্যতামূলক থাকছে না। 70% যে উপস্থিতির কথা বল, আচ্ছা বাধ্যতামূলক হলে যেটা হয়, একজন শিক্ষার্থী জানে যে তাকে এই নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী সময়ে পরীক্ষায় যেতে হবে। এতে করে তার প্রস্তুতির ক্ষেত্রে দক্ষতা অর্জনে অনেকটা সাফল্যের ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ দিক হিসাবে কাজ করে। তো এটা যদি আসলে বাধ্যতামূলক না থাকে তাহলে শিক্ষার্থীদের ক্ষেত্রে এটার মধ্যে একটা প্রস্তুতির ব্যাপারে শিথিলতা আসবে, যেটা তার শিক্ষাক্ষেত্রে আসলে উপস্থিতির বিষয়টাও জানতে চাচ্ছিলাম আপনার কাছে। 70% উপস্থিতি ক্ষেত্র তৈরি হতে পারে। আর উপস্থিতির বিষয়ে আমরা যেটা জানি যে আমাদের বিদ্যালয়গুলোতে, আমি একজন অভিভাবক এবং শিক্ষক হিসেবে 100% উপস্থিতি আমরা নিশ্চিত করতে চাই এবং শিক্ষার্থীদের আগ্রহ আমরা দেখেছি যে তারা 100% উপস্থিত বিদ্যালয়ে থাকার চেষ্টা করে। তো এই ক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে একটা প্রবণতা, বিদ্যালয়ের 70% উপস্থিত হলেই যদি সে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তাহলে এই জায়গায় কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাক্ষেত্রে তার একটা প্রতিষ্ঠানের সাথে তার তৈরি হবে, তার সৃজনশীলতার ক্ষেত্রে ঘাটতি থাকবে। জি ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি মনোবিদ ডক্টর হেলাল উদ্দিন আহমেদের কাছে। আমরা শুনছিলাম এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষার গুরুত্ব নিয়ে বলছিলেন তিনজন। আপনার কি অভিমত, এটি শিক্ষার্থীদের উপর কি প্রভাব ফেলবে এবং 70% উপস্থিতির বিষয়টাও যদি একটু বলেন আমাদেরকে। 70% উপস্থিতি যথেষ্ট কিনা? একজন শিশু মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে আমি যেটা মনে করি সেটি হচ্ছে, একদিকে যেমন 70% উপস্থিতি বা একটি নির্দিষ্ট সংখ্যক উপস্থিতির প্রয়োজন আছে, ঠিক তেমনিভাবে টেস্ট পরীক্ষাকে, নির্বাচনী পরীক্ষাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এমন এক সময় হয়ে যাবে যদি এই নির্বাচনী পরীক্ষাকে বাদ দেওয়া হয়, তাহলে ছাত্ররা কিন্তু শুধুমাত্র উপস্থিতির মাধ্যমেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, তার মেধা যাচাইয়ের একটা পদ্ধতি কিন্তু থাকলো না। আবার অনেক সময় দেখা যায় যে উপস্থিতি থাকছে না, অনেক কলেজগুলিতে, অনেক স্কুলগুলিতে উপস্থিতি ছাড়া শুধুমাত্র একটি নামমাত্র নির্বাচনী পরীক্ষার মাধ্যমে তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। আমি মনে করি দুটোকেই সমতা করে, দুটোকেই একদম ব্যালেন্স করে, এই দুটো দিয়েই কিন্তু তাদেরকে পরীক্ষায় সুযোগ দেওয়ার সুযোগ দিতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের রেডিও স্পিক। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।